বাকি আমরা কি বাক্য দিলাম সেটা আর কোনো বিষয়ে প্রাসঙ্গিক থাকে না। আমার পূর্ববর্তী বক্তা বিশ্ববিদ্যালয়ের আমার সম্মানিত শ্রদ্ধেয় শিক্ষক, তার বক্তব্য আমি শুনছিলাম। আগের বক্তব্য তো আমার শোনার সৌভাগ্য হয়নি। তাতে কয়েকটি বাক্য এবং শব্দ আমার খুব মনোযোগ আকর্ষণ করেছে। একটা হলো মব জাস্টিস। মব কোনোদিন জাস্টিস হতে পারে না। মব কালচার হতে পারে, অপকালচার হতে পারে। তো এটা ব্যবহার হতে হতে অনেকেই মব জাস্টিস বলে থাকেন। উনিও হয়তো ওই ধারাবাহিকতায় বলেছেন। মবের নামে যেই ইনজাস্টিস হয়েছে সেটা বলা যায়, মবের নামে যে অপকালচার সৃষ্টি হয়েছে তা বলা যায়। এবং সেটা কখন দেখেছি আমরা? দেখেছি ইন্টারিম গভর্নমেন্টের সময়। এই মব কালচারটা সৃষ্টি হওয়ার কারণও ছিল যেহেতু তখন আইনের শাসন কার্যকরভাবে তেমন কোনো প্রয়োগ করা যাচ্ছিল না। আর ওনার কথার সূত্র ধরেই বলি যে আইনের শাসন প্রতিষ্ঠা করুন। আইনের শাসন প্রতিষ্ঠাতে প্রশাসন, শাসন বিভাগ সহযোগিতা করতে পারে, পার্লামেন্ট আইন প্রণয়ন করতে পারে, কিন্তু সেই আইন প্রণয়ন এবং প্রশাসনের সহযোগিতা ইত্যাদির ফলে এই আইনের শাসনটা বাস্তবায়ন হবে কিন্তু জুডিশিয়ারির হাত ধরে। তো জুডিশিয়ারি বিরুদ্ধে আমরা তেমন কিছু বলতে চাই না, এখন সমালোচনাও করতে চাই না, কারণ বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা সম্পূর্ণভাবে গেলে তখন আমরা তাদেরকে দায়ী করতে পারব। এখনো পর্যন্ত যে বক্তব্যটা মাঠে আছে তাহলে যে বিচার বিভাগ স্বাধীন কিনা, আমি বলবো বিচার বিভাগ শুধু স্বাধীন নয়, প্রায় সার্বভৌমের কাছাকাছি, যার জন্য এখন লোয়ার জুডিশিয়ারি এবং আপার জুডিশিয়ারিতে যারা অনেকেই বসে আছে, যাদের কারণে ইনজাস্টিস হচ্ছে সমাজে, যারা রাজনৈতিক বিবেচনায় এবং শপথবদ্ধ রাজনীতিবিদ হিসেবে উচ্চ আদালতে বসে আছেন, তাদের অনেকেই এমন ভূমিকা পালন করছেন যাতে সমাজের অস্থিরতাটা এখনো বিদ্যমান, এবং লোয়ার কোর্টের অবস্থাও তাই। যদি আমি বলি যে যারা জুলাই ছাত্রগণ অভ্যুত্থানের বিভিন্ন স্তরে এদেশের নিরীহ ছাত্র জনতার উপরে নির্যাতনের জন্য দায়ী ছিল, সহযোগী ছিল এবং বিভিন্নভাবে তাদের কর্মকাণ্ড তাদেরকে সহযোগিতা করেছে, যারা রাতের বুটের তথাকথিত প্রহসনের নির্বাচনে সহযোগিতা করেছে, তাদের মধ্যে কি জুডিশিয়ারি ছিল না? লোয়ার জুডিশিয়ারি অন্তর্ভুক্ত ছিল না? তারা কি এদেশের পলিটিশিয়ানদেরকে নির্বাচনের বাইরে রাখার জন্য রাতে আদালত বসিয়ে সাজা প্রদান করেনি? তারা কি ছাত্রগণ অভ্যুত্থানের এই নির্যাতনের মধ্যে, সিস্টেমেটিক নির্যাতনের মধ্যে তারা কি সহযোগী ছিল না? তাহলে আইনের শাসন বাস্তবায়নের জন্য একটা সমন্বিত পদক্ষেপ দরকার। আমরা আইনের শাসন প্রতিষ্ঠার জন্য রাষ্ট্রের কাঠামোগত গণতান্ত্রিক সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছি। ৩১ দফাতে আমাদের প্রথম দফাই ছিল যে আমরা রাষ্ট্র কাঠামোর গণতান্ত্রিক সংস্কার চাই এবং রাষ্ট্র কাঠামোর গণতান্ত্রিক মেরামতের মধ্য দিয়ে আমরা এই দেশে একটি জনপ্রত্যাশিত শাসন ব্যবস্থা এবং আইনের শাসন প্রতিষ্ঠা করব, যার উদ্দেশ্যে আমরা ৩১ দফার প্রথমেই লিখেছি আমরা সাংবিধানিক সংস্কার কমিশন করব এবং অন্যান্য বিষয়ে, সকল বিষয়ে আমরা সংস্কার কমিশন করে তাদের মতামতের ভিত্তিতে প্রয়োজন মতো সাংবিধানিক সংশোধন এবং আইনি সংস্কার সাধন করব। তা আইনি সংস্কার সাধন করার জন্য ইন্টারিম গভর্নমেন্টের সময় প্রায় ১৩৩টি অধ্যাদেশ জারি করা হয়। আরও অনেক অধ্যাদেশ জারি করার প্রয়োজন ছিল, তারা হয়তো সময় পায়নি। সেই অধ্যাদেশগুলোর মধ্যে অল্প কিছু সংখ্যক অধ্যাদেশ বাদে বাকি সবগুলো আমরা আইনে পরিণত করেছি এবং সেই আইনগুলোর মধ্যেও আরও সংশোধন দরকার, ভবিষ্যতেও দরকার হবে, সেটা করা হবে। কথা হচ্ছে এই আইনি সংস্কারগুলোর জন্য অধ্যাদেশ এবং আইন প্রণয়নই যথেষ্ট, বাট রাষ্ট্রের সংস্কারের জন্য, রাষ্ট্রীয় কাঠামো সংস্কারের জন্য সাংবিধানিক সংশোধনী প্রয়োজন। এখন যারা বিভিন্ন জেলা পর্যায়ে বক্তৃতা বিবৃতি দিচ্ছে, বিরোধী দলীয় নেতা এবং অন্যান্য নেতা যারা তাদের কর্মসূচি হিসাবে এই জুলাই আগস্ট মাসে বিভিন্ন কর্মসূচি প্রণয়ন করে বক্তব্য দিচ্ছে,
তার মধ্যে কিছু কিছু বক্তব্য আমাদের জবাব দেওয়া প্রয়োজন। যেমন এই সরকারকে ব্যর্থ করে দেয়া হবে বিভিন্ন প্রসঙ্গে যারা বলছে, কেন বলছে? গণরায় যদি বাস্তবায়িত না হয় তাহলে এই সরকারকে বিদায় করা হবে, এই সরকার চাতুরি করছে, জনগণের সাথে চালাকি করছে, বিভিন্ন রকমের বক্তব্য দিচ্ছে। আমি তার প্রেক্ষিতে কিছু কথা বলতে চাই। এই সাংবিধানিক সংশোধনী ছাড়া অন্য কোনো প্রক্রিয়ায় কি রাষ্ট্র কাঠামো সংস্কার করা সম্ভব? জবাব হচ্ছে না। সংবিধান সংশোধনী কমিটিতে তো বিরোধী দল আসতে চায়নি, তারা ওয়াক আউট করেছে। আমরা বলেছিলাম আপনাদের যা যা বক্তব্য আছে, যা যা সংশোধনী আপনাদের মতামত আছে এখানে এসে দিবেন, আমরা সমঝোতার ভিত্তিতে রাষ্ট্রের জন্য যেটা কল্যাণকর সেটা আমরা গ্রহণ করব, এবং আলাপ আলোচনার মাধ্যমে সমঝোতার ভিত্তিতে যদি একটা সংশোধনী গ্রহণ করা যায় সেটা দিয়ে আমরা বহু বছর এই রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যেতে পারবো। তারপরে হয়তো আবার সংশোধনের প্রয়োজন হবে, কারণ পৃথিবীর ইতিহাসে সর্বকালহর কোনো নীতি প্রণয়ন করা একটি মাত্র পার্লামেন্টের কাজ নয়। পার্লামেন্ট আরও হবে, সামনের দিনে আরও পার্লামেন্ট হবে, 5 বছর পরে আবার পার্লামেন্ট হবে। সেই সমস্ত পার্লামেন্টের ভবিষ্যৎ কার্যপ্রণালী বা চাহিদা এখনই নির্ধারণ করে দেয়া যায় না। ফিউচার পার্লামেন্টারিয়ানদের রাইট কখনো অতীতের কোনো পার্লামেন্ট নির্ধারণ করে দিতে পারে না, যেটা ফেসিবাদী শেখ হাসিনার সময়ে সংবিধানের 7 ক এবং খ দ্বারা যুক্ত করে তিনি বলেছিলেন যে সংবিধানের প্রায় 1/3 পরিবর্তনীয় থাকবে, সেটা অসাংবিধানিক, এবং সেটা হাইকোর্ট অসাংবিধানিক ডিক্লেয়ার করেছে। ইতিমধ্যে আরও অনেক ধারা তারা করেছে, যেমন গণভোটের বিধান বাতিল করেছিল। তা এখন আমি কয়দিন আগে দেখলাম একজন বিরোধী দলীয় নেতা, উনি আইনজীবীও, নাম নেব না, তিনি বলেছেন আদালতের রায়ের মাধ্যমে গণভোট ফিরে এসছে। কিন্তু এই গণভোট হচ্ছে সেই গণভোট যেটা ফিরে এসছে, সেটা হাইকোর্টের রায়ের মধ্যে ছিল, অ্যাপিলেট ডিভিশনে সেটা আবার কনফার্ম করেছে। সেটা হচ্ছে আর্টিকেল 142 গণভোট। সেটা কি? সেটা হচ্ছে যখন সংবিধান সংশোধন হবে, সেই সংশোধনীতে যদি প্রস্তাবনা আর্টিকেল 8, 48, 56 এবং 142 এগুলোতে কোনো পরিবর্তন আসবে, তখন রাষ্ট্রপতিকে একটা গণভোট আহ্বান করতে হবে, যেহেতু সেটা অনেকটা মৌলিক পরিবর্তনের মতো, যে ধারাগুলো পরিবর্তন হলে জনগণের কাছে আবার যেতে হবে। সেটা সেই গণভোট। আমরা যদি ভবিষ্যতে সাংবিধানিক সংশোধনী নেই, সেইখানে এই আর্টিকেলগুলো যদি আসে পরিবর্তন, তখন আমাদেরকে 142 অনুসারে আরেকটা রেফারেন্ডাম করতে হবে, গণভোট করতে হবে। সেটা হচ্ছে সেই গণভোট। তারা এখন যে গণভোটের কথা বলছে সেটা গত গণভোট, কিছুদিন আগে যে গণভোটটা পার্লামেন্ট নির্বাচনের সাথে একসাথে হয়েছে, সেই গণভোট। সেই গণভোট তো সাংবিধানিক গণভোট নয়, সেই গণভোট হয়েছে একটা আদেশের ভিত্তিতে। সেই আদেশটা বৈধ নয়, সেই আদেশটা করেছে রাষ্ট্রপতি, যার কোনো এখতিয়ার ছিল না। সেই আদেশটা হয়েছে কোনো রাজনৈতিক সমঝোতা ছাড়া, যেটার বিষয়ে কোনো আলাপ আলোচনা হয়নি ঐকমত্য কমিশনে। হঠাৎ করে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য যখন আইনি ভিত্তির দাবি উঠল, তখন আমি প্রস্তাব করেছিলাম ঐকমত্য কমিশনে, ঠিক আছে আমরা জনগণের কাছে যাই, আমরা যে জুলাই জাতীয় সনদ তখন স্বাক্ষর হয়নি, যদি স্বাক্ষর করি, সেই স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের পক্ষে সার্বভৌম জনগণ আছে কি নাই সেই প্রশ্নে আমরা একটা গণভোট দেই, এবং সেটা আইনি বৈধতা পাবে। যদিও সেটা তখন আইন নয়, আইনি বৈধতা পাবে গণভোটের পরে, সেটা ভিত্তি রচনা হবে। তা আমরা সেই গণভোটের কথা বলছি। কিন্তু সেই গণভোটটা দেওয়ার জন্য একটা অধ্যাদেশ জারি করতে হলো, গণভোট অধ্যাদেশ। ঠিক আছে, গণভোট হবে, কিন্তু কিসের উপরে হবে সেইটা একটা ছল চাতুরের মধ্য দিয়ে তারা একটা অবৈধ আদেশ প্রণয়ন করে নিল, যে এখানে 4টা প্রশ্ন থাকবে, তার মধ্যে একটা মাত্র জবাব দিতে হবে হ্যাঁ অথবা না। 4টা প্রশ্নের মধ্যে আলাদাভাবে হ্যাঁ অথবা না দেওয়ার কোনো বিধান রাখা হলো না। সেই গণভোটের আদেশটা কেন জারি করতে হলো? যেই আদেশের মধ্যে বলা হলো জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025, সম্ভবত 13 নভেম্বর 2025 সে আদেশটা দেয়া হলো। কিন্তু এইরকম কোনো আদেশ জারি করতে পারেন না। আমরা সমঝোতার ভিত্তিতে গণভোটের অধ্যাদেশ জারি করার পরে গণভোট হতো, এবং গণভোটটা যখন দেয়া হবে, গণভোটের প্রশ্নটা কি হতো সেটা আমাদের রাজনৈতিক সমঝোতা হয়েছে,
যে জুলাই জাতীয় সনদের ওপরে জনগণ হ্যাঁ অথবা না বলুন। এই জুলাই জাতীয় সনদ যেটা প্রণীত হয়েছে, সমঝোতা হয়েছে, ঐতিহাসিকভাবে সংসদের দক্ষিণ প্লাজায় স্বাক্ষরিত হয়েছে, সেটার পক্ষে জনগণ আছে কি নাই। এখন জুলাই জাতীয় সনদে তো অনেকগুলো দফা আছে, সমস্ত দফাগুলো তো জনগণ পত্রিকার মাধ্যমে পড়েছে, ওয়েবসাইটের মধ্যে পড়েছে, তারা জানে। এখন ৮০-৮৪টা প্রশ্নের জন্য তো হ্যাঁ অথবা না বলার দরকার নাই। এই যে রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে যে জুলাই জাতীয় সনদ 2025 স্বাক্ষরিত হয়েছে, তার পক্ষে জনগণ আছে কিনা একটা মাত্র কোশ্চেন হতো। তার মধ্যে সাংবিধানিক সংস্কারের বিষয় ছিল, আইনি সংস্কারের বিষয় ছিল, এবং অন্যান্য বিধি বিধান যেগুলো পরিবর্তন করতে হবে সেটা বিষয় ছিল। আমরা এটাও সমঝোতায় উপনীত হয়েছিলাম যে সংবিধান সংশোধনের প্রশ্নটা বাদে, অংশটা বাদে, বাকি যে অংশটা আছে সেটা ইন্টারিম গভর্নমেন্ট তখনই বাস্তবায়ন করতে পারে, করেছে অনেকগুলা অধ্যাদেশ জারির মধ্য দিয়ে। পরের পার্লামেন্টে সেই অধ্যাদেশগুলো আইনে পরিণত করার একটা বিষয় থাকবে, সেটা ভবিষ্যৎ পার্লামেন্ট দেখবে, তারা আইনে পরিণত করবে। আমরা অনেকগুলো আইনে পরিণত করেছি, কয়েকটা বিল অধ্যাদেশ আমরা আইনে পরিণত করতে পারিনি, যেগুলো আরও স্টাডির দরকার আছে এবং এখনও আমরা করছি, সেগুলো আমরা পরে পার্লামেন্টে নিয়ে আসব। যেহেতু অধ্যাদেশগুলো 30 দিনের ভিতরে পার্লামেন্ট বসার 30 দিনের ভিতরে পাশ করার বিষয় ছিল, সেগুলো তখন সবগুলো করা যায়নি। কিন্তু আমাদের প্রতিশ্রুতি ছিল যে এটা আমরা আরও আলাপ আলোচনা করব, স্টেক হোল্ডারদের সাথে আমরা আলোচনা করে সেই বিষয়গুলো আরও সমৃদ্ধ আইনে পরিণত করব। কেন আমরা এই জন্যই এগুলো বললাম? কিছু কিছু অধ্যাদেশ দেখেছি যে কিছু কিছু ব্যক্তির শুধু কর্মসংস্থানের জন্য কমিশন করা হয়েছে, যে তাদেরকে এখানে বসানো হবে, সেজন্য একটা কমিশন করা হলো। আমি অধ্যাদেশগুলোর নাম নিচ্ছি না। পরে দেখা গেল শুধুমাত্র কমিশন, কোনো কর্ম নাই। আমি গুম হয়ে গেলাম, আমাকে গুম করা হলো, আমার পরিবার কার কাছে যাবে মামলা করতে, প্রতিকার পেতে? সেগুলো স্পেসিফিক কোনো বলা নাই। এখন আইসিটি কোর্টে গুমের বিরুদ্ধে মামলা করা যায়। যারা ভিকটিম, প্রফেসর সাহেব ঘুমাচ্ছে, যারা ভিকটিম না, গুম আমারও পায় মাঝে মধ্যে, বাধ্য হয়ে চোখ খুলে রাখে। যারা ভিকটিম তারা তো প্রতিকারের জন্য কোর্টে যেতে হবে। আমি কমিশনে গেলাম, শুনানি দিলাম, তদন্ত হলো, সবকিছু হলো, কমিশন আমার পক্ষে মামলা করবে, কোথায় করবে, মানবাধিকার কমিশন করবে কিনা, কোর্টে করবে কিনা, 1-1.5 বছর বিলম্বিত হলো, তাহলে ইনজাস্টিস হয়ে যাবে। গুমের বিভিন্ন রকমের ডেফিনিশন বিভিন্নভাবে করতে হবে। যেমন একটা হচ্ছে সিস্টেমেটিক ভাবে রাষ্ট্রীয় যন্ত্রের মাধ্যমে যাদেরকে গুম করা হলো, সেটার বিচার হচ্ছে আইসিটি কোর্টে। সেই আইনটি সেইভাবে সংশোধন করা হয়েছে। কিন্তু কারো গুমের শিকার হয়েছে, ফেরত এসছে, পেয়েছে, কেউ গুমের হুমকি পেয়েছে, কাউকে গুম করে তাকে অপদস্থ করা হলো, বিভিন্ন রকমের সাজার বিভিন্ন ডেফিনিশন অনুসারে করতে হবে। আইনের ধারা তো একটাতে হয় না। কেউ মার্ডার হলে 302 হয়, অ্যাটেম্পট টু মার্ডার হলে 307 হয়, বা কাপেবল হোমিসাইড হলে অন্য সেকশন হয়, বিভিন্ন ধারার সেকশন হয়, সব তো মার্ডার হয় না। তো সুতরাং গুমের ক্ষেত্রেও বিভিন্ন স্তরের ডেফিনিশন থাকতে হবে, তার প্রতিকারের ব্যবস্থা করতে হবে। সেই জন্য আমরা এখন আলাপ আলোচনা করে সামনের সেশনে একটা আইন আনার চেষ্টা করছি। এই সেশনে সব আনা সম্ভব হয়নি, সেটা হবে গুম প্রতিরোধ আইন। সেখানে এই সমস্ত বিষয় ডিফাইন থাকবে, কোন কোর্টে বিচার হবে, কোন কোন ধরনের গুমের জন্য কত বছরের সাজা হবে, কোন কোর্টে সেটা এখতিয়ার থাকবে, ইত্যাদি থাকবে। প্রসিডিউরাল ল হিসেবে কোনটা ফলো করব, ইত্যাদি থাকবে। সেগুলো না করে ইন্টারিম গভর্নমেন্টের সময় কিছু কমিশন করে দেয়া হলো এবং কিছু কিছু লোককে সেখানে নিয়োগ দেওয়া হলো এবং বলা হলো এগুলো সব পাশ করে দিতে হবে। কেন পাশ করা হবে? জনগণের যদি কোনো উপকারই না হয়, যারা ভিকটিম হয়েছে, গুমের শিকার হয়েছে, তাদের যদি কোনো প্রতিকার পাওয়ার জায়গায় না থাকে, শুধু শুধু আমি কমিশন করে কি করব? এই বক্তব্যগুলো আমাদের ছিল, সমালোচনা অনেক হয়েছে। বলেছে দুর্নীতি দমন কমিশন এবং মানবাধিকার কমিশন এই আইনগুলো যথাযথভাবে যোগ্যোপযোগী করা হবে। হ্যাঁ, করা হবে, সেজন্য তো সময় প্রয়োজন এবং সমস্ত স্টেক হোল্ডারদের সাথে সেটা আলোচনা করতে হবে। স্ট্যান্ডার্ডটা যেন আন্তর্জাতিক মানের হয়, বাট আমাদের দেশের কালচারের সাথে যেন মিল থাকে, সেটা দেখতে হবে। মানবাধিকার কমিশনে এমন কোনো বিধান আমরা সংযুক্ত করতে পারবো না যে মানবাধিকার কমিশনের সেই সমস্ত বিধান কার্যকর করতে গেলে আমার দেশের ইন্টিগ্রিটি থাকবে না, আমাদের জাতীয় সংহতি থাকবে না। সুতরাং সেটা আমাদের দেশের প্রেক্ষিতে করতে হবে।
এমন কোনো বিধান আমরা ওখানে করতে পারবো না যাতে LGBTQ আমাদের সমাজ তো গ্রহণ করে না। সুতরাং সেটার প্রেক্ষিতে যদি মানবাধিকার কমিশনের ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুসারে আমরা আইন করতে যাই, তাহলে আমাদের সমাজে বিরূপ প্রতিক্রিয়া হবে। আমাদের ধর্মীয় কালচার, আমাদের সামাজিক কালচার কি বলে তাকেও আমাদের মনোযোগ দিতে হবে। সব কিছু অ্যাডজাস্ট করে আইনটা এমনভাবে করতে হয়, কমিশন এমনভাবে করতে হয় সেই জন্য আমাদের এই ভূমিতে যেন সেটা আমরা প্রয়োগ করতে পারি। কিন্তু আইন অনেক করা যাবে। ব্রিটিশ স্ট্যান্ডার্ডের আইন ব্রিটিশে প্রচলিত থাকতে পারে, প্রয়োগ করতে পারে, বাট আমরা তো ব্রিটিশ না, আমরা বাংলাদেশি। আমাদের কালচার আলাদা, আমাদের ধর্মীয় রীতিনীতি আলাদা। আমাদের সোশ্যাল হারমোনি বজায় রাখতে গেলে আমাদের এখানে যাতে আইনগুলো প্রয়োগ করা যায় সেই স্ট্যান্ডার্ডে করতে হবে। কিন্তু আমাদের কিছু ভদ্রলোক, সে তো শুভ্র ঘাসের অনেক বুদ্ধিজীবী, বিদেশ থেকে এসে তাদের সেই আইডিয়া মতো এখানে আইন করতে চাইলেন, সেটা আমাদের ভূমির উপযুক্ত কিনা সেটা কেউ চিন্তা করলেন না। আমরা এগুলো সমালোচনা করেছি। সেই জন্য আমরা যেহেতু জনগণের নির্বাচিত সরকার, জনগণের কাছে দায়বদ্ধ, জনগণের সাথে কথা বলে এবং স্টেক হোল্ডারদের সাথে কথা বলে আমরা এই দেশের উপযোগী এবং এই দেশে প্রয়োগযোগ্য, এই দেশের সাথে জাস্ট হয় সেরকম আমরা আইনগুলো প্রণয়ন করব। সেই একই কথা ঘুরে ফিরে তার জন্য একটা সাংবিধানিক ভিত্তি চাই। সেই ভিত্তিটা রচনা করার জন্য সাংবিধানিক সংশোধনের জন্য একটা কমিটি, সংসদীয় কমিটি করে দেওয়া হয়েছে। যেভাবে হোক আমাকে উপযুক্ত মনে করেছে, আমি এটা সভাপতি করা হয়েছে আমাকে। কিন্তু আমরা আলাপ করব আপনাদের সাথে, প্রেস ক্লাবের সাথে, বুদ্ধিজীবীদের সাথে, সাংবাদিকদের সাথে, শিক্ষক সমাজের সাথে, এডিটরদের সাথে, জুডিশিয়ারির সাথে, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাথে, সংবিধান বিশেষজ্ঞদের সাথে এবং সামাজিকভাবে আমরা সেমিনার সিম্পোজিয়াম করে আমরা সেই অ্যাডভাইসগুলো গ্রহণ করব। তারপরে আমরা সেই সাংবিধানিক সংশোধনের জন্য একটা সুপারিশ প্রণয়ন করব। তারপরে আসলো, এ তো গেল সংবিধানের বিষয়। বাকিগুলোর কি হবে? আমরা সমাজের মধ্যে যে এই সমস্ত আইন কানুনগুলো সংশোধন করা দরকার রাষ্ট্র পরিচালনা করার জন্য, সেগুলো আমরা ফাইন্ড আউট করি, করে এই জুলাইয়ের জনপ্রত্যাশা অনুযায়ী, ছাত্র গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী এবং তার প্রেক্ষিতে আমাদের প্রদত্ত অঙ্গীকার অনুযায়ী, জুলাই জাতীয় সনদে যে সমস্ত অঙ্গীকারে আমরা সই করেছি সেই অনুযায়ী আমরা সেগুলো প্রণয়ন করে বাস্তবায়ন করব। আসি তাহলে জুলাই গণ অভ্যুত্থানে নুরুরা অনেক কথা বলছে, রাশেদের অনেক কথা বলছে, ছাত্রনেতার অনেক কথা বলছে। পর্দার অন্তরালে অনেকেই থাকে যারা আন্দোলনে, যারা গণ অভ্যুত্থানে ভূমিকা রেখেছিল। তাদের মধ্যে কিছু অংশ আমারও ছিল, কিন্তু আমি কখনো দাবি করিনি, প্রয়োজন হয়নি। আমি এক জায়গায় শুধু বলেছি, যদি আমরা নির্বাসনে না থাকতাম তাহলে হয়তো এটাকে সংগঠিতভাবে সুচারুভাবে পরিচালনা করে একটা সফল পরিণতির দিকে আনা দুষ্কর হয়ে যেত। এটা হচ্ছে আসলে সত্য কথা, বাস্তবতা। এখানে যারা নেতৃবৃন্দ ছিল তারা তো বাড়িতেই থাকতে পারে নাই, অফিসেও যেতে পারে নাই, কারাগারেও ঠিকমতো শুতে পারে নাই। তাহলে কি হতো? হ্যাঁ, ইতিহাস অনেক সময় আগের থেকে অনেক কিছু বলে দেয় না। কেউ এক সময় নির্বাসনে ছিল, এখানে মুক্তিযুদ্ধ করেছে কারা? যারা মাঠে ছিল। সম্মুখ যুদ্ধ করেছে কারা? তারা, যারা মাঠে ছিল। নীতি প্রণয়ন করেছে কারা? তারা নির্বাসনে ছিল। ছিল কিনা? তাহলে যুদ্ধ মাঠে হয়, যারা শহীদ হয় তারা মাঠে হয়, যারা সম্মুখ সমর করে তারা মাঠে থাকে। কিন্তু সেই যুদ্ধটা পরিচালনা করার জন্য একটা জায়গা থাকে, নীতি প্রণয়ন করতে হয় এবং সেটা সমন্বয় করতে হয়। আমরা কেউ কেউ সেই কাজটা করেছিলাম। আমি কোনোদিন কৃতিত্ব নিতে চাই না। কৃতিত্ব নিয়ে কি হবে? আমরা যার জন্য দীর্ঘ 17 বছর সংগ্রাম করেছি সেটা একটা উন্মুক্ত গণতন্ত্রের জন্যই তো। সেই গণতন্ত্র এদেশের চায়নি এমন কোনো জনগণ আছে?